হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা গুণগত রসায়ন পড়তেছিলাম। তো আজকে আমি বলছিলাম যে এই অধ্যায়ের মেজর 3টা পার্ট আছে। তো একটা হচ্ছে তোমার দ্রাব্যতা, তারপর হচ্ছে দ্রাবক নিষ্কাশন, আর তোমার হচ্ছে অ্যাটম বা অ্যাটমিক মডেল, যেটাই বলো না কেন। তো দ্রাব্যতা শেষ করছি, অ্যাটমিক, তারপর হচ্ছে তোমার সলভেন্ট এক্সট্রাকশন বা দ্রাবক নিষ্কাশন যে পার্টটা আছে ওটা শেষ করছি। তারপর হচ্ছে আয়ন শনাক্তকরণ, তারপর তোমার শিখা পরীক্ষা, এগুলোও শেষ করে দিয়েছি। জাস্ট আর অল্প কয়েকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাটমিক মডেল পার্ট। তো আজকে আমরা অ্যাটমিক মডেল শুরু করব। আজকে আজকের টপিক হচ্ছে অ্যাটম। আমরা পরমাণু নিয়ে পড়াশোনা করব। তো পরমাণু নিয়ে পড়াশোনা করার আগে আমাদের হচ্ছে কিছু বেসিক জিনিসপত্র জানতে হয়। এই অ্যাটম নিয়ে তোমরা ফিজিক্সেও পড়াশোনা করবা। তো ফিজিক্সে অন্য স্কেলে পড়াশোনা করতে হয়, আর কেমিস্ট্রিতে অন্য স্কেলে পড়াশোনা করতে হয়। তো আবার ফিজিক্সের সাথে কেমিস্ট্রির কিছু কিছু জিনিসের মিল আছে, যেমন মনে করো ভর ত্রুটি, তারপর হচ্ছে ডি ব্রগলি, তারপর হচ্ছে শ্রোডিঞ্জার, এগুলো হচ্ছে তোমরা ফিজিক্সেও পড়বা, আবার হচ্ছে কেমিস্ট্রিতেও পড়বা, আমি এখানে পড়াবো। তো দুই জায়গাতে একই জিনিস পড়বা। ওখানে এক্সট্রা কিছু জিনিস পড়বা যেগুলো এখানে পড়ানো হবে না, আবার এখানে যেগুলো জিনিস এক্সট্রা পড়বা ওখানে ওগুলো পড়ানো হবে না। তো আমাদের এই অধ্যায়টা আমরা মানে টপিক হেডিং দিচ্ছি হচ্ছে অ্যাটম। আজকে আমাদের টপিক হেডিং হচ্ছে অ্যাটম। তো অ্যাটম নিয়ে শুরু করার আগে আমাদের এই অধ্যায়টা তোমাদের ফিজিক্সে যে তোমার হচ্ছে অ্যাটমের অধ্যায়টা আছে, যেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, সম্ভবত আমার এক্স্যাক্ট মনে নেই। তো ওইটাতে তোমাদের হচ্ছে এসআই ইউনিটের ম্যাথ করানো হয়। এসআই ইউনিট দিয়ে বা অ্যাটমিক মাস ইউনিটেও করানো হয় ম্যাথ, বাট বেশিরভাগ ক্ষেত্রে এসআই ইউনিট ইউজ করে। কিন্তু আমরা কেমিস্ট্রিতে তোমার হচ্ছে সিজিএস একক ইউজ করি, বুঝছো? সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার, গ্রাম আর হচ্ছে সেকেন্ড। তো এই কনভার্সনগুলো একটু আমরা আগে দেখে নেই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে সিজিএস এককে নর্মালি ম্যাথ করা হয় না, কিন্তু ওই অ্যাটমের কিছু সূত্র আছে, যেমন বেগের সূত্র, তারপর হচ্ছে ব্যাসার্ধের সূত্র, তারপর হচ্ছে শক্তির সূত্র, যেগুলো হচ্ছে আমরা ফিজিক্সে সিজিএসে হচ্ছে ইউজ করি। এখানে ব্যাপারটা এমন না যে তুমি হচ্ছে জাস্ট সিজিএসে কনভার্ট করে নিলা, এরকম হবে না। এই সূত্রগুলো ডিরাইভ করাই হয়েছে তোমার হচ্ছে সিজিএস ইউনিটে। তো তোমাকে সিজিএস ইউনিটেই ভ্যালু বসাইতে হবে। তুমি চাইলেই এই এমকেএস, যেটাকে বলি আমরা এসআই ইউনিট, ওইখান থেকে মান সরাসরি কনভার্ট করে বসাইতে পারবে না। এই জন্য সিজিএসের ভ্যালুগুলো আমাদের কীভাবে কী আসে এগুলো একটু প্রথমে জানতে হবে। তো আমরা অ্যাট ফার্স্ট এই জিনিসটা নিয়ে একটু আগে পড়াশোনা করি, তারপর হচ্ছে আমরা ধীরে ধীরে মডেলে ঢুকবো, সমস্যা নেই। তো প্রথমে আমাদের হচ্ছে বেসিক একটু পড়াশোনা করি। তো বেসিকের মধ্যে আমরা দুইটা পার্ট পাচ্ছি, একটা হচ্ছে এসআই, যেটাকে আবার এমকেএস আমরা বলে থাকি। এমকেএস মানে হচ্ছে তোমার হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। এটা হচ্ছে এসআই ইউনিট। আর আমরা এখন যেটা এই অধ্যায়ের জন্য পড়ব সেটা হচ্ছে সিজিএস, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তো এসআই এককে তোমাকে যেটা হচ্ছে দূরত্ব, এখানে আমি লিখে আরেকটা চকর দিয়ে দেখা যাচ্ছে আই গেস, যেটা হচ্ছে দূরত্ব, সেটাকে আমরা এসআই এককে মিটার দিয়ে প্রকাশ করি, কিন্তু সিজিএসে সেন্টিমিটার দিয়ে প্রকাশ করি। বুঝতে পারছো? তো 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তো এই কনভার্সনটা আমরা জানতে পারলাম। তারপর আমরা যদি ভরের কথা বলি, ভর আমরা এসআই ইউনিটে কেজিতে হিসাব করি। বুঝতে পারছো? তো এখানে গ্রামে হিসাব করা হয়। তাহলে আমরা কি জানি, 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। আচ্ছা, তারপর হচ্ছে বল। এখানে হচ্ছে বলকে নিউটনে প্রকাশ করা হয়, কিন্তু আমরা সিজিএসে ডাইনে প্রকাশ করি, DYNE। তো এইটা একটু নতুন টার্ম তোমাদের কাছে, ডাইনটা সিজিএস এককে ইউজ করা হয়। তো ডাইনের ক্ষেত্রে 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। 1 নিউটন সমান হচ্ছে 10⁵
ডাইন। তো এটা একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে আমাদের যদি দেখি কাজ যেটা সেটাকে আমরা হচ্ছে জুলে প্রকাশ করি, আর এখানে আমরা যেটা প্রকাশ করি সেটা হচ্ছে আর্গ, ERG, আর্গ। তো 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্গ। এগুলো ছোটো ছোটো কনভার্সন অনেক সময় লাগে, ওই জন্য একটু দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে চার্জ, এটা একটু ইম্পর্টেন্ট। চার্জ আমরা কুলম্বে প্রকাশ করি SI এককে, আর এখানে আমরা হচ্ছে তোমার ESU তে প্রকাশ করি, ESU। তো 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹, 3 × 10⁹ ESU। তো এই কনভার্সনগুলো একটু হালকা পাতলা আমাদের জেনে রাখতে হবে, বুঝতে পারছো? আমি খুবই ধীরে পড়াচ্ছি, যেহেতু 26 ব্যাচের জন্যে মেইনলি ভিডিওগুলো বানানো, যাতে ওরা বেসিক থেকে বুঝতে পারে। তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে ওই সামনে আমরা দেখব সূত্র। আমি সূত্র ডিরাইভেশন দেখাবো না, কারণ সূত্র ডিরাইভেশন কোথাও তোমার লাগবে না। সূত্রগুলা যেগুলো লাগবে ম্যাথ করার সময় ওগুলো আমি দেখাই দিব, সমস্যা নেই। তো এই জিনিসগুলো একটু নোট ডাউন করে ফেলবা, আমি মুছে দিচ্ছি। যারা হচ্ছে লিখবে একটু পজ করে লিখে নিও। তো এরপর হচ্ছে আমরা যে জিনিসটাতে যাব, আমরা হচ্ছে প্রথমে একটু ইতিহাস ঘাটাঘাটি করি। তোমাদের বইয়ে দেখবা হচ্ছে অনেক ইতিহাস দেওয়া আছে, সবগুলো ইতিহাস আমরা ঘাটাঘাটি করব না। আমাদের পরীক্ষার জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, মানে ফ্রিকুয়েন্টলি যে 2টা মডেল আসে, সেই 2টা মডেল নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে হচ্ছে রাদারফোর্ড মডেল। প্রথমে তার আগে বলে রাখি, অ্যাটম আবিষ্কার মানে অ্যাটম নামকরণ খুব সম্ভবত আবিষ্কার করছেন না কি নামকরণ করছেন আমার এক্সাক্ট মনে নেই, ক্লাস 7-এ পড়ছিলাম মনে হয়। ডাল্টন বলছিল যে অ্যাটমকে আর ভাঙা যায় না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে অ্যাটমকে ভেঙে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই 3টা জিনিস পাই। এখন তো এগুলোকেও ভেঙে ফেলতেছে। তো এখন তোমার প্রথম যে বিজ্ঞানী হচ্ছে একটা মোটামুটি লেভেলের ভালো একটা স্ট্রাকচার, অ্যাটমের স্ট্রাকচার দিছিলেন, সেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। তো আমরা সেই জন্য প্রথমে হচ্ছে রাদারফোর্ডের মডেল নিয়ে একটু পড়াশোনা করি। রাদারফোর্ড মডেল। তো রাদারফোর্ড মডেল উনি বলছিল যে ইলেকট্রন সমূহ, তো উনি কি করছিল আসলে, উনি আসলে একটা আলফা কণা পরীক্ষা করছিল। তো উনি কি করছিল, আলফা কণা পরীক্ষা কিভাবে করছিল? আলফা কণা পরীক্ষা হচ্ছে উনি একটা মানে এখানে হচ্ছে কি বলে জিঙ্ক সালফাইডের একটা পর্দা রাখছিল, আমি দেখাচ্ছি একটু পর। জিঙ্ক সালফাইডের পর্দা, এটা কি হয় তোমার হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টি করে, মানে হচ্ছে যখন হচ্ছে আলফা কণা এটার উপর পড়ে তখন এটা হচ্ছে মানে তোমার একটা ক্ষতর মতো সৃষ্টি করে বলতে পারো। ওইটা দেখে আমরা বুঝতে পারি যে ওখানে আলফা কণা পড়ছিল। তো এই জিঙ্ক সালফাইডের পর্দার পুরুত্ব ছিল হচ্ছে, এটা এমসিকিউর জন্য, সেইগুলো যেগুলো লিখতেছি সবগুলো এমসিকিউর জন্য কিন্তু আসে। তো পুরুত্ব হচ্ছে 0.000 কয়টা জিরো, 3টা না, 3টা, হ্যাঁ 3টা 0.4 সেন্টিমিটার। এটা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দার পুরুত্ব ছিল। তো উনি কি করছে, একটা মানে আর হচ্ছে আর একটা সোনার পাত নিয়েছিল, সোনার পাত লিখতেছি আমি। তো এই সোনার পাত, মনে করো এটা একটা সোনার পাত। তো এখানে উনি কি করছে, এই পাশে জিঙ্ক সালফাইডের পর্দা দিছে। তো জিঙ্ক সালফাইডের পর্দা দিয়ে উনি হচ্ছে এই পাশ থেকে আলফা কণা ইমিট করছে। মনে করো এখানে হচ্ছে একটা ভারী ধাতু কিছু একটা নিছে, যাতে তোমার আলফা কণাটা এই দিকে বের না হয়ে একদম, মনে করো এই যে এখানে মনে করো হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা কি বলি বলো তো, আলফা কণা বলি। তো হিলিয়াম নিউক্লিয়াস 2+, হিলিয়াম নিউক্লিয়াস 2+, এখানে হচ্ছে 2। তো এখান থেকে আলফা কণাটা ছুটে যখন এইদিকে যাচ্ছিল, তখন দেখা যাচ্ছিল যে আলফা কণা ছুটে ছুটে যাচ্ছে এরকম, তো মানে স্ক্যাটারিং হচ্ছে আর কি। তো আলফা কণা দেখা যায় যে, এটা একটু আঁকানো ভুল হয়ে গেল,
চেক করে রাখি, দাঁড়াও। ইনি হচ্ছে এখানে একটা সোনার পাত রাখছিল, আর এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। তো এখানে যখন আলফা কণা এখানে যাচ্ছিল, তো দেখা যায় যে আলফা কণা এরকম বেঁকে যায়। এই যে আলফা কণা যায় এরকম বেঁকে যায়, আলফা কণা এরকম যায় বেঁকে যায়, আলফা কণা যায় এরকম বেঁকে যায়। মানে এই জায়গাগুলোতে কোনো স্পট নাই। মানে কি, মানে দেখা যায় যে তোমার প্রতি 20,000-এ উনি দেখলো যে এই যে প্রতি 20,000-এ এরকম একটা এক্স্যাক্ট এরকম ফিরে আসে, এই যে এরকম ফিরে আসে। এটা হচ্ছে প্রতি 20,000-এ, এটাও একটা নোট ডাউন করে রাখিও, প্রতি 20,000-এ একটা একটা। তো এই যে দেখো আলফা কণা কি বলো তো, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। ধনাত্মক মানে কি, পজিটিভ। তো পজিটিভ বিকর্ষিত হয়ে কি করতেছে, যদি এখানে পজিটিভ চার্জ থাকতো বা নেগেটিভ চার্জ থাকতো, চিন্তা করো দুইটা জিনিস চিন্তা করো, থিওরিটিক্যালি চিন্তা করো। এখানে ধরো আমরা ধরে নিলাম এখানে একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে নেগেটিভ চার্জ থাকলে কি হইতো, নেগেটিভ চার্জ থাকলে এখান থেকে যদি আলফা কণা যাইতো, আর এখানে যদি মাইনাস থাকতো, তো এখানে যদি মাইনাস থাকতো তাহলে আলফা কণা যেহেতু ধনাত্মক এখানে পজিটিভ, তাহলে মাইনাসকে আকর্ষণ করে এখানে যা পতিত হইতো। কিন্তু এখানে উল্টা কাহিনী হয়েছে, এদিকে এগুলা এইদিকে সরে গেছে, এইদিকে সরে গেছে, এইদিকে সরে গেছে, এইদিকে সরে গেছে। তার মানে কি, এখানে একটা বিকর্ষণ কাজ করতেছে। এই যে এগুলাতে কি কাজ করতেছে, বিকর্ষণ কাজ করতেছে। তো বিকর্ষণ যেহেতু কাজ করতেছে, তার মানে কি অবশ্যই এখানে প্লাস আছে, তাই না? এটা আমরা বুঝতে পারতেছি না? রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে এটাও রাদারফোর্ড বুঝতে পারছে যে নিশ্চয়ই কেন্দ্রে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, দ্যাটস ওয়াই কি হচ্ছে, আলফা কণাটা বিকর্ষিত হয়ে যাচ্ছে। আর এক্স্যাক্ট যেটা হচ্ছে তোমার পজিটিভ চার্জের সাথে এক্স্যাক্ট সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সেটা একদম ডিরেক্টলি ফিরে আসতেছে। বুঝতে পারছো? তো এই মতবাদের আলোকে, মানে এই এক্সপেরিমেন্টের আলোকে উনি হচ্ছে একটা মডেল দেন, যেটা মডেল হচ্ছে বিভিন্ন নামে পরিচিত, সোলার মডেল, তারপর আরও অন্যান্য বিভিন্ন নাম আছে। তো এই মডেলটা উনি দেন হচ্ছে এইরকম। তো ওই মডেলটা দেখতে অনেক সময় মানে দেখতে হচ্ছে এইরকম, অনেক সময় সৃজনশীলের হচ্ছে তোমার ফিগারে দিয়ে দেয় এইরকম মডেল। তো ওটাও দেখায় দেই। তো এই যে রাদারফোর্ডের মডেলটাকে এইভাবে দেখানো হয়। উনি বললেন যে কেন্দ্রে থাকে প্লাস, আর ওইটাকে ঘিরে হচ্ছে তোমার ইলেকট্রনগুলা ঘোরাঘুরি করে। কিন্তু ওনার একটা সবথেকে বড় ড্রব্যাক ছিল, উনি নির্দিষ্ট কোনো কক্ষপথ বলতে পারে নাই। এই যে দেখো এই কক্ষপথটা এই পাশে, এই কক্ষপথটা গোল, এই পাশে আরেকটা কক্ষপথ। তো এরকম অনেকগুলা কক্ষপথের কথা উনি বলছে, এক্স্যাক্ট কোনো কক্ষপথের কথা উনি বলতে পারে নাই। তারপর হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে উনি হচ্ছে বলছে যে মানে রাদারফোর্ড যেটা বলছিল যে ইলেকট্রন আসলে ঘুরতেছে, কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব বলে একটা জিনিস যদি ঘোরে, মনে করো চার্জ না দেই, একটা জিনিস যদি মনে করো এরকম ঘোরে, তাহলে সেটা কি হবে, ক্রমাগত শক্তি হারাইতে 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 কেন্দ্রে পতিত হবে। আর কেন্দ্রে কি আছে, কেন্দ্রে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু যেটা বাস্তবে হয় না, তাই না? তো এই তত্ত্ব অনুসারে তোমার রাদারফোর্ড মডেল খাটে না। তারপর আরেকটা মতবাদ, যে ইনি হচ্ছে এই জিনিসগুলাকে হচ্ছে সোলার মডেলের সাথে তুলনা করছিল, যে সূর্য যেমন কেন্দ্র করে পৃথিবী সহ বিভিন্ন গ্রহগুলা ঘুরতেছে, সেই অনুসারে উনি বলছিল যে সূর্যের মতো এই প্লাস চার্জটা হচ্ছে কেন্দ্র, আর ইলেকট্রনগুলা ঘুরতেছে গ্রহের মতো। কিন্তু ইলেকট্রনগুলার তো চার্জ আছে, মাইনাস চার্জ আছে, নিউক্লিয়াসের কেন্দ্রে প্রোটনের চার্জ আছে। তো কিন্তু আমাদের রিয়েল লাইফে পৃথিবীর তো কোনো চার্জ নেই, সূর্যর তো কোনো চার্জ নেই, এই জন্য এনার মডেলটা একটা ড্রব্যাক মানে হচ্ছে যেটা ওনার ত্রুটি যেটা তো আমাদের গ নাম্বারে লিখতে বলে আর কি। তো গ নাম্বারে যদি এগুলো ত্রুটি বিচ্যুতি লিখতে বলে, তো এগুলো যেগুলো মুখে বললাম এতক্ষণ বক করলাম, তো এগুলো হচ্ছে সুন্দর করে নোট ডাউন করে লিখে ফেলবো আর কি। বুঝতে পারছো? আর আমি হাতে মেহেদি দেখে ভাবি ওনাকে বিয়ে করে ফেলছি, আমার কাজিনের বিয়ে ছিল, জোর করে দিয়ে দিছি। আচ্ছা,
তো রাদারফোর্ডের মডেলটা ছিল এরকম। তো এইগুলার কারণে ওনার মডেলটা পরে অতটা গ্রহণযোগ্য হয় নাই, বাট ইনি প্রথম একটা আইডিয়া দিতে পারছিল। বিজ্ঞান জিনিসটা এমন যে তুমি হচ্ছে একজন একটা জিনিস করে, ওইটাকে আরেকজন দেখা যায় যে ডেভেলপ করে, তারপর আরেকজন দেখা যায় যে আরও ডেভেলপ করে, এইভাবে চলতে থাকে। তো রাদারফোর্ডের এই মডেল যখন উনি দিচ্ছিলেন, তখন ওনার একজন সহযোগী ছিল, তার নাম সবাই জানো তোমরা, নিলস বোর। এই মডেলটা আসে হচ্ছে 1911 সালে। আর নিলস বোর তার 2 বছর পর 1913 সালে তোমার হচ্ছে কি করে, একটা নতুন মডেল দেয়, যেটা হচ্ছে বোর মডেল নামে পরিচিত। তো এই বোর মডেলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কোয়ান্টাম মডেল। তো এই আমাদের রাদারফোর্ড মডেল আশা করি সবাই বুঝতে পারছো। তো এরপর আমরা যে মডেলটায় যাব সেটা হচ্ছে বোর মডেল, তারপর সমারফিল্ড মডেল আছে, তারপর আরও শ্রোডিঞ্জার এইগুলো নিয়ে কাজ করছে, তারপর হাইজেনবার্গ কাজ করছে, অনেক বিজ্ঞানী কাজ করছে, কিন্তু ওগুলো আমাদের সিলেবাসে নাই। আমাদের সিলেবাসে 2টা জিনিস আছে, একটা হচ্ছে রাদারফোর্ড আর একটা হচ্ছে বোর। তো রাদারফোর্ড গেল, এবার হচ্ছে আমরা পড়াশোনা করব একটু বোর মডেল নিয়ে। তো রাদারফোর্ড যে ভুলগুলা করছিল, বোর কি করছে ওগুলো একটু সংশোধন করছে। কীভাবে সংশোধন করছে? তো বোর মডেল, আমার আজকে একটু টায়ার্ডনেস কাজ করতেছে, জার্নি করে আসছি। তো বোর মডেলের আরেকটা নাম হচ্ছে কোয়ান্টাম মডেল। এখন কোয়ান্টাম শব্দটাকে সিম্পলিফাই করি যদি আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো কোয়ান্টাম মানে সিম্পলি যদি আমি বলি, কোয়ান্টা থেকে কোয়ান্টাম শব্দটা আসছে। কোয়ান্টা মানে হচ্ছে ফিক্সড। তো প্রথম যে ড্রব্যাকটা ছিল, যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যে রাদারফোর্ডের মডেলটা টিকতেছিল না, যে ওটা ঘুরে 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 শেষ পর্যন্ত কেন্দ্রে এসে পতিত হবে, এইটা ফিক্স করার জন্য বোর হচ্ছে কোয়ান্টা বা হচ্ছে তোমার কোয়ান্টাম জিনিসটা নিয়ে আসছে। যে ফিক্সড বলতে উনি বোঝাইছে যে এরকম, যে ওনার যে মডেলের যে ইলেকট্রনগুলা থাকবে, সেই ইলেকট্রনগুলা কেন্দ্রে তো পজিটিভ চার্জ থাকবে, এটা বড় মেনে নিছে, কোনো সমস্যা নেই। কিন্তু ওনার যে পজিটিভ চার্জগুলো থাকবে, সেই পজিটিভ চার্জগুলারকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলা চারপাশে ঘুরবে, এগুলা পরে আঁকাইতেছি, কারণ এগুলা কোয়ান্টা যেহেতু ধরছি, কোয়ান্টাটা শেষ করি এটা। তো এই ইলেকট্রনগুলো যে চারপাশে ঘুরবে, এগুলা নির্দিষ্ট কক্ষপথে, এইরকম নির্দিষ্ট কক্ষপথে তোমার হচ্ছে নির্দিষ্ট শক্তিতে ঘুরবে, নির্দিষ্ট শক্তি নিয়ে ঘুরবে, তাদের শক্তি হচ্ছে ফিক্সড। এই জন্য এই মডেলটাকে বলা হয় কোয়ান্টাম মডেল, যে তাদের এই ইলেকট্রনগুলোর যে শক্তি, এই শক্তি স্তরের ইলেকট্রন যেটা, এই ইলেকট্রনটার শক্তি ফিক্সড। এই যদি শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটার শক্তি ফিক্সড, কোনো চেঞ্জ হবে না। কখন পর্যন্ত? যদি না সে উপরে যায় বা নিচে আসে। এখন জিনিসটা এমনি তোমাদের আরেকটু এক্সপ্লেইন করে আমি বোঝাই। মনে করো এখানে আমার একটা মডেল আছে, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমার দ্বিতীয় শক্তি স্তর। তো আমি ধরে নিলাম এটার শক্তি হচ্ছে 1 জুল আর এটার শক্তি হচ্ছে 2 জুল। তো মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, তো ইলেকট্রন 1 জুল শক্তি স্তরে আছে, মানে হচ্ছে এই ইলেকট্রনটা 1 জুল শক্তি নিয়ে ঘোরাফেরা করতেছে, 1 জুল শক্তি নিয়ে ঘোরাফেরা করতেছে। এখন তুমি মনে করো কোনোভাবে ওইটাকে শক্তি দিলা, হিট দিতে পারো বা অন্য কোনোভাবে শক্তি প্রোভাইড করলা। তো শক্তি দিলা হচ্ছে মনে করো 0.5 জুল প্লাস 0.5 জুল, কত হলো? 1.5 জুল। তো এখানে দেখো তো 1 আছে, তারপর আছে 2, মাঝখানে 1.5 এর কোনো শক্তি স্তর আছে? নাই। তো ওই জন্যে ওই 1.5 জুল শক্তি নিবে না, নিয়ে ওখানেই বসে থাকবে। কারণ কি? তার তোমার হচ্ছে শক্তির মানটা ফিক্সড। এখন দেখো, মনে করো তুমি যেহেতু 0.5 জুল নিল না, তুমি ওকে আরেকটু বেশি দাও, মনে করো 2 জুল দিয়ে দিছো,
তাহলে কত হলো 3 জুল। এখানে দেখো তো 3 জুলের কোনো শক্তি স্তর আছে কিনা, 1 আছে, 2 আছে, 3 তো নাই, সে নিবে না। কারণ কি, 3 জুলের কোনো শক্তি স্তর নাই। তো এই তাকে এখান থেকে 3 জুল দিলেও সে নিবে না। কখন নিবে, তুমি যখন এক্স্যাক্টলি এইটার সমপরিমাণ শক্তি দিবা। মানে হচ্ছে এখানে যে 1 জুল ছিল, তুমি যদি আরও 1 জুল এককে দাও তাহলে টোটাল হবে 2 জুল। এই 2 জুল আর এই 2 জুল মিলে যায়, তখন হচ্ছে এ কী করবে, এখান থেকে জাম্প করে এখানে চলে আসবে। তো এগুলো আমি সাম আপ করে দেবো, এখানে জাস্ট রাফলি বোঝাচ্ছি, সাম আপ করে দেবো, সমস্যা নেই। তো তখন ইলেকট্রনটা এখানে আসবে। তারপর তুমি যদি কি করতা, ধরো এখানে একটা 5 জুলের শক্তি স্তর আছে, তুমি যদি একে কি করতা, আরও 4 জুল শক্তি দিতা, তখন এই ইলেকট্রনটা এই 5 জুলের শক্তি স্তরে চলে আসতো। কিন্তু তুমি যদি 3 জুল দিতা, 3 আর 1 কত হয় 4, 4-এর জন্য কোনো শক্তি স্তর বরাদ্দ নাই, ও আসবে না, নিবে না, কমও নিবে না, বেশিও নিবে না। এই জন্যে বোর বলছে যে ইলেকট্রনগুলা শক্তি স্তরে তোমার হচ্ছে একটা ফিক্সড এনার্জি নিয়ে ঘোরাফেরা করে, তারা এনার্জি হারায়ও না, তোমার হচ্ছে তো কি বলে লাভও করে না, যতক্ষণ পর্যন্ত না সে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায়। কিন্তু এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাওয়ার কন্ডিশন হচ্ছে তাকে মানে যতটুকু দরকার ততটুকুই শক্তি দিতে হবে বা ততটুকুই শক্তি রিলিজ করতে হবে। এক চুল বেশি হইলেও সে নড়বে না, 1 চুল কম হইলেও সে নড়বে না। বুঝতে পারছো? তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো এইগুলাকে ফিক্স করে উনি হচ্ছে 3টা মডেল দেয়, মানে মতবাদ দেয় আর কি। তো এগুলাকে যদি আমি সাম আপ করি, এতক্ষণ রাফলি বুঝাইলাম, আশা করি বুঝতে পারছো। এবার লিখে দেই একটু সুন্দর করে। তো উনি যেটা বলছে, 1 নম্বরে বলছে যে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট শক্তি নিয়ে ঘোরে। এটা হচ্ছে ওনার 1 নম্বর প্রথম মতবাদ ছিল। 2 নম্বরে বলছে, তো এই শক্তির মানটা, এখানে আমি একসাথে 2টা লিখে ফেলছি। আচ্ছা, এটা 2 নম্বরে লেখো, নির্দিষ্ট কক্ষপথে ঘোরে আর ইলেকট্রনের শক্তি কোয়ান্টাইজড, QUANTIZED, বানান ভুল হলে আমার দোষ নাই। কোয়ান্টাইজড বা নির্দিষ্ট, বুঝতে পারছো? নির্দিষ্ট। তারপর 3 নম্বর মতবাদ ছিল, ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর, এভাবে না লিখে এভাবে লিখি, যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হয়, তখন সে নির্দিষ্ট পরিমাণ, না বলে ফিক্সড বলি, নির্দিষ্টই তো ঠিক ছিল, নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা কি করে, বিকিরণ করে। তো এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো 2 নম্বরে, ইলেকট্রনের শক্তি কোয়ান্টাইজড, সে শক্তি মানে স্থির অবস্থায় আর কি, নর্মাল অবস্থায়, এটা অন্য কালার দিয়ে লিখতেছি, নর্মাল অবস্থায়
শক্তি শোষণ বা বিকিরণ করে না। বুঝতে পারছো? এখানে হচ্ছে এইটা কেন আসলো, ম্যাক্সওয়েলের তত্ত্বটাকে ডিফেন্ড করার জন্য এই জিনিসটা আসছে। প্রথমে বলছে তোমার রাদারফোর্ডের ড্রব্যাক ছিল যে নির্দিষ্ট কক্ষপথের কথা উনি বলে নাই, বোর যেটা বলছে। তারপর ম্যাক্সওয়েলের যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে এইটাতে ডিফেন্ড করছে। তারপর বলছে যে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাবে, তখন সে নির্দিষ্ট পরিমাণ শক্তি হয় নিবে, নিলেও সে উপরে যাবে, আর যদি উপর থেকে নিচে নেমে আসে নির্দিষ্ট পরিমাণ শক্তি ছাড়বে। এখানে কোনো এক্সট্রা কমও হবে না, বেশিও হবে না। বুঝতে পারছো? তো এটা হচ্ছে তোমার বোর মডেলের আর কি, কোয়ান্টাম মডেল। তো আমাদের বইয়ে এই দুইটা মডেল দেওয়া আছে। তারপর আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন, তারপর হ্যান ত্যান হবে যাবে, এগুলো আমি পড়াবো, সামনে পড়াবো। তারপর ডি ব্রগলি, ওটাও আমি পড়াবো, সমস্যা নেই, ধীরে ধীরে পড়ি আমরা। ঠিক আছে? এই দুটো আগে আজকে ডাইজেস্ট করো, আজকে ধীরে ধীরে আমরা আগায় যাব। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার ইয়াতে আসে, সৃজনশীলের গ নম্বরে আসে। তোমার বোর মডেলের ড্রব্যাক, তারপর বোর মডেল যে তোমার হচ্ছে 100% অ্যাকুরেট, ব্যাপারটা কিন্তু এরকম না। বোর মডেলের আবার ড্রব্যাক আছে, যখন হাইড্রোজেন বর্ণালী, মানে এই বোর মডেল দিয়ে শুধু হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করা যায়, বা হাইড্রোজেনের মতো যারা আছে তাদের ব্যাখ্যা করা যায়। আবার বর্ণালীর ক্ষেত্রে, বর্ণালী আমরা পড়বো, দেখা যাবে যে বর্ণালীতে বোর বলে গেছে একটা রেখা দেখা যাবে। তো আমরা যখন দেখব তোমার হচ্ছে স্টার্ক ইফেক্ট, বা হচ্ছে তোমার ওই কি বলে, আরেকজন বিজ্ঞানীর নাম ভুলে গেলাম, ওই জিম্যান ইফেক্ট, এই দুইটা ইফেক্টে দেখা যায় যে বর্ণালীগুলো এরকম ছোট ছোট অনেকগুলো রেখায় ভাগ হয়ে যায়, যেটার ব্যাখ্যা হচ্ছে বোর দিতে পারে নাই। তো এগুলো হচ্ছে বোরের ড্রব্যাক, এগুলো একটু বই থেকে রিডিং পড়ে নিবা তোমরা, এগুলা গ নম্বরে আসে। বাট আমি সাজেস্ট করবো এই টাইপের কোশ্চেন অ্যান্সার না করার জন্য, কারণ এগুলাতে টিচাররা মার্ক কাটে। টিচাররা চায় তোমরা মানে ম্যাথ বেশি করো, বা থিওরিটিক্যাল, যেগুলো পিওর থিওরিটিক্যাল জিনিস, ওগুলাতে বেশি অ্যান্সার করো। এগুলোতে অ্যান্সার করলে মার্ক কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এগুলো জাস্ট পড়ানো লাগবে, তোমাদের আইডিয়া দেওয়া লাগবে যাতে এমসিকিউ পারো, ওই জন্যে পড়ানো হচ্ছে আর কি। এবং এগুলা পরীক্ষাতে আসে, অবশ্যই আসবে। এগুলা পরীক্ষাতে যে আসে না তা না, পরীক্ষাতে আসে। এরপর আসি আমাদের যে ইলেকট্রন মানে নিউক্লিয়াসটা আছে। তো নিউক্লিয়াসের মধ্যে তিনটা মানে বিভিন্ন ধরনের কণিকা পাওয়া যায়। তো কণিকাগুলোকে আমরা হচ্ছে তিনটা মেজর ক্লাসিফাই করতে পারি, তিনটা মেজর ক্যাটাগরিতে ক্লাসিফাই করতে পারি। এক নম্বরে হচ্ছে স্থায়ী কণিকা, যারা হচ্ছে স্থায়ীভাবে নিউক্লিয়াসে থাকে। তারপর হচ্ছে অস্থায়ী, যারা হচ্ছে ক্ষুদ্র সময়ের জন্য তৈরি হয় এবং বের হয়ে যায়। আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কম্পোজিট বহুবার অ্যাডমিশনে আসছে। তো স্থায়ী কণিকা যারা নির্দিষ্টভাবে তোমার হচ্ছে নিউক্লিয়াসে থাকে, তাদের মধ্যে একটা থাকে ইলেকট্রন, তারপর হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। এটা হচ্ছে স্থায়ী কণিকা। আর অস্থায়ী কণিকার ক্ষেত্রে বলতে পারো পজিট্রন, নিউট্রিনো, তারপর হচ্ছে মেসন, এটসেট্রা, আরও অনেক কিছু আছে। আর কম্পোজিট কণিকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলফা কণা আর হচ্ছে ডিউটেরন। এই দুটো হচ্ছে কম্পোজিট কণিকা। এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখলাম। এগুলা বোর্ডে আসছে বিভিন্নবার, তোমার অ্যাডমিশনেও আসছে, তো একটু ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? তো এই তিনটা জিনিস একটু মানে মার্ক করে রাখবে। এটা হচ্ছে স্থায়ী, এগুলো হচ্ছে অস্থায়ী। এগুলো নিউক্লিয়াসে তৈরি হয় কিন্তু মানে থাকতে পারে না আর কি, নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে রেডিয়েশন আকারে। আর এরা হচ্ছে কম্পোজিট কণিকা, এই দুইটা তো গেল। এখন হচ্ছে পরমাণুর পরিচয়। আমাদের হচ্ছে এগুলো হচ্ছে মেজর কনসার্ন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে মেজর কনসার্ন। তো এগুলা নিয়ে একটু পড়াশোনা করি চলো। আমাদের এবারে মেজর কনসার্ন হচ্ছে একটু জানা লাগবে ম্যাথ করার জন্য, তোমাদের রেডি করে নিচ্ছি আর কি।
তো পরমাণুর পরিচয় আমরা জানি একটু। পরমাণুর পরিচয়, তো পরিচয়ের মধ্যে কি কি আছে? প্রথমে আছে হচ্ছে প্রোটন। এখানে একটা ছক করে দিই তোমাদের, ছোট্ট ছক, বেশি বড় না। এখানে হচ্ছে নেম থাকলো, এখানে থাকলো দিলাম হচ্ছে চার্জ, এখানে দিলাম মাস বা ভর, কিসে? তোমার কেজিতে। আচ্ছা, কেজিতে আমরা, হ্যাঁ কেজিতে হিসাব করি। আচ্ছা, নেম হচ্ছে প্রোটন। প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ভর হচ্ছে 1 পয়েন্ট কেন, ভর হচ্ছে 1.67 × 10⁻27, 1.67 × 10⁻27 কেজি। তারপর হচ্ছে নিউট্রন না কি, হ্যাঁ ইলেকট্রন ধরো। চার্জ হচ্ছে কত? এটা যদি প্লাস হয় এটা হবে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটার চার্জ, এটার ভর হচ্ছে তোমার 9.11 × 10⁻31 কেজি। 28 দিলে হচ্ছে গ্রাম হবে, -31 কেজি। আর তারপর হচ্ছে নিউট্রন। নিউট্রন বানান কি ভুল করলাম? NEUTRON, নিউট্রনের চার্জ হচ্ছে 0, আর এর ভর হচ্ছে 1.67 × 10⁻⁻27 কেজি। এটা 9-10 বইয়ে সম্ভবত 1.63 বা 64 বা 65 কিছু একটা দেওয়া আছে, ওটা মেজর কোনো ডিফারেন্স না। তো এগুলা হচ্ছে ম্যাথ করার জন্য আমাদের লাগবে। একটু পরে আমরা ভর ত্রুটির ম্যাথ করব। আজকে কি সময় আছে? আছে সময়। তো একটু পর আমরা যখন ভর ত্রুটির ম্যাথ করব তখন হচ্ছে এই জিনিসগুলো আমাদের একটু কাজে লাগবে, ওই জন্য একটু নোট ডাউন করে রাখো। বুঝতে পারলা? তো এখন আমরা হচ্ছে আগেই, এখন আমরা হচ্ছে একটা নতুন টপিকে পড়াশোনা করব, সেটা হচ্ছে পরমাণুর পরিচয় জানলাম, মডেল জানলাম, পরমাণুর মধ্যে কি কি থাকে সেটা জানলাম। এখন হচ্ছে একটু আইসোটোপ রিলেটেড জিনিসপত্র নিয়ে পড়াশোনা করব আমরা। সিকোয়েন্সিয়ালি এগাই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও পড়াইতে সুবিধা হবে, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে তিনটা জিনিস পড়ব। তিনটা না, আসলে চারটা জিনিস পড়ব। একটা হচ্ছে আইসোটোপ, তারপর হচ্ছে তারপর কি দিছি আমি, আইসোবার, তারপরে হচ্ছে আইসোটোন, তারপরে দিছি আরেকটা আছে তোমাদের বইয়ে, আইসো ইলেকট্রনিক। তো কোনটা কি? আইসোটোপ লাস্টে পি আছে, এইভাবে মনে রাখতে 9-10 না, যে পি আছে প্রোটন সেম, তার মানে পি সেম। আইসোবার, বারের সাথে ভরটা যায়, তাহলে ভর সমান। ভর কি কি মিলে হয় বলো তো? প্রোটন প্লাস নিউট্রন নিয়ে হয় হচ্ছে ভর সমান। আইসোটোন কি? নিউট্রন সমান, তাহলে এন সমান। পি ফর প্রোটন, এন ফর নিউট্রন। তো আর আইসো ইলেকট্রনিক হচ্ছে ইলেকট্রন সেম। এখানে সমান না লিখে সেম লেখো, এখানেও সেম লেখো। তো দেখো তো, প্রোটন সেম মানে কি? প্রোটন সেম হলে প্রোটন কি প্রকাশ করে? একটা আইডেন্টিটি প্রকাশ করে না, যে একটা পরমাণুর আইডেন্টিটি প্রকাশ করে হচ্ছে প্রোটন।
তো প্রোটন যদি সেম হয় তাহলে ওটাকে অবশ্যই সেম অ্যাটম হইতে হবে, একই অ্যাটমে। তাহলে এদের হচ্ছে সেম অ্যাটম, এটা হচ্ছে সেম, লাল দিয়ে না লিখি, ভয়েস কি শোনা যায় নাকি পড়ে গেছে কোনটা? না, ঠিক আছে। আচ্ছা, যেহেতু প্রোটন সেম তার মানে কি সেম অ্যাটম, একই অ্যাটমে হবে। এক্সাম্পল দিচ্ছি একটু পর। প্রোটন আর নিউট্রন সেম, এগুলো সবগুলো ডিফারেন্ট অ্যাটমের জন্য, ডিফারেন্ট অ্যাটম। এটাও ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট। তো প্রোটনের যদি আমরা এক্সাম্পল দেই, মনে করো সোডিয়াম 23, 11 আর সোডিয়াম ধরো দিলাম 24, 11। এটা গেল হচ্ছে আমাদের আইসোটোপ। দেখো দুইটা সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সেম, ওই জন্য এরা একেবারে আইসোটোপ। তারপর হচ্ছে প্রোটন আর নিউট্রন সেম, এরকম মনে করো ডিফারেন্ট অ্যাটম দুইটা নিলাম। মনে করো আমরা নিতে পারি সোডিয়াম 11, 23 আর নিতে পারি ধরো ম্যাগনেসিয়াম 12, 23। তাহলে দেখো প্রোটন আর নিউট্রন যোগ করি, তাহলে দেখো 11 আর 23 কত হয়? 3 আর 1 4, 2 আর 1 3, 43। তাহলে আরে দূর, আমি কি করতেছি, গাদামো করতেছি কেন? দেখো এখানে প্রোটন আর নিউট্রনের এখানে তো ভর সংখ্যা সেম না, তাহলে এখানেও 23 এখানেও 23, তাহলে এরা হচ্ছে আইসোবার। ঠিক আছে। তারপর দেখো আইসোটোন, তাহলে নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান হলে ধরো হচ্ছে আমরা বললাম যে সোডিয়াম 11, 23 আর হচ্ছে ম্যাগনেসিয়াম তোমার হচ্ছে 12, 24। তো এখানে নিউট্রন কেমনে বের করবো? ভর থেকে প্রোটন সংখ্যা মাইনাস করে দিলেই তো নিউট্রন বের হচ্ছে, তাই না? তাহলে 11 থেকে 23 থেকে 11 বাদ দাও, তাহলে আমরা পাবো হচ্ছে কত? 23 থেকে 11 বাদ দিলে এদিকে 9, ওইদিকে 3, 9 3 12। তাহলে এখানেও দেখো 12, এ ডিফারেন্স করলে 12 পাবা। তাহলে এন এখানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে 12, নিউট্রন হচ্ছে দুইটার জন্যই 12। তাহলে এরা হচ্ছে পুরোপুরি আইসোটোন। আর আইসো ইলেকট্রনিক হচ্ছে ইলেকট্রন সমান হবে। যেমন মনে করো এক্সাম্পল কি দিতে পারি, ইলেকট্রন সেম, মনে করো সোডিয়াম প্লাস আর হচ্ছে নিয়ন। তো নিয়নে ইলেকট্রন কয়টা থাকে? ইলেকট্রন থাকে হচ্ছে 10টা। সোডিয়াম প্লাস 11টা ছিল, একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিছে, তার মানে ইলেকট্রন হয়ে গেছে 10টা। তাহলে এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক। বুঝতে পারছো? ক্লিয়ার? না বুঝলে কমেন্টে জানাও। আর একটা অ্যাডভার্টাইজমেন্ট করি, আমার হচ্ছে একটা কোর্স লঞ্চ হচ্ছে কালকে থেকে, হোপফুলি তোমাদের এসএসসি 25-এর জন্য। তোমার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি রিকভারি ব্যাচ। ওখানে হচ্ছে টোটাল 20টা ক্লাস রাখছি আমি, 20টা ক্লাস হয়তো বা রাখবে না। তো ওখানে হচ্ছে তোমাদের জিরো বেসিক থেকে একদম অ্যাডমিশন রেডি পর্যন্ত পড়ানো হবে। সবগুলো ক্লাস আমি একাই নিব। তো ওখানে সাথে তোমাদের জন্য এক্সাম সিস্টেম রেডি করছি আমি। তো ওখানে আমার নিজস্ব ওয়েবসাইটে তোমাদের টপিক ওয়াইজ দেন চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নেওয়া হবে। তারপর হচ্ছে ক্লাসগুলো হচ্ছে ওয়েবসাইটে তোমাদের ড্যাশবোর্ডে সাজানো থাকবে। তো 26 ব্যাচ যারা আছো তারাও চাইলে এনরোল করে ফেলতে পারো তোমরা। একদম আমি জিরো বেসিক থেকে পড়াবো, তো একদম শুরু থেকেই মানে বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমার গ্রুপ চেক করিও বা আইডি চেক করিও, লিঙ্ক পেয়ে যাবা। তো ঠিক আছে, বিজ্ঞাপন বিরতি শেষ, এখন আমরা পড়ায় ফিরে আসি। তো এরপর একটা কোশ্চেন আসছিল ডিইউতে, কোশ্চেনটা একটু করি। এইগুলো রিলেটেড একটা কোশ্চেন আসছিল, কোশ্চেনটা একটু করি আমরা। রংপুর ছিলাম তো, এক সপ্তাহ রংপুরের টোন চলে আসছে অলরেডি, মানে কথা বলতে বলতে রংপুরে গেলে রংপুরের টোন চলে আসে, বাসার টোন। তো আমাদের হাতে টাইম আছে আরও। তো কোশ্চেনটা আসছিল যে কার্বন 6 14, কার্বন 6 14 ও
অক্সিজেন 816 পরস্পরের চারটা অপশন দেওয়া ছিল। 1 নম্বর অপশন দেওয়া ছিল কি আইসোমার, 2 নম্বরে দেওয়া ছিল আইসোটোন, তারপর 3 নম্বরে আইসোটোপ, 4 নম্বরে হচ্ছে আইসোবার। তাহলে দেখো তো আমাদের এখানে কি আছে, 6 আর 8। আমাদের হচ্ছে কি বলে প্রোটন সংখ্যা সেম না, তার মানে আইসোটোপ তো হবে না, আগে বাদ। তারপর দেখি আইসোমার তো হচ্ছে অর্গানিকে পড়বা তোমরা। এখানে অনেকে কি করে জানো, এই আইসোটোপ, আইসোটোন, আইসোবার, তারপর আইসো ইলেকট্রনিক, এগুলো যে পড়াই, এগুলোর সাথে এই আইসোমার রেগুলাই ফেলো। আইসোমার কিন্তু টোটালি আলাদা জিনিস, বুঝছো? এটা অর্গানিকে পড়বা, সো এটাও বাদ। তাহলে বাকি থাকে কোনটা, আইসোটোন আর আইসোবার। বার মানে কি, ভর সংখ্যা সমান, আর আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। এখন ভর সংখ্যা দেখো দুইটার ভিন্ন, তাহলে এটাও হবে না। তাহলে অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে এইটা। দেখো কেমনে, 14 থেকে 6 বাদ দাও, এখানে পাবা হচ্ছে 8। এখানে 16 থেকে 8 বাদ দাও, 8 পাবা। তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে সমান, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আইসোটোন। এই যে দেখো এখানে একটা টেকনিক তোমাদের বলি, অ্যাডমিশনে হচ্ছে কি তোমাদের এগুলাকে বলা হয় এলিমিনেশন প্রসেস। মানে আমি হচ্ছে অপশন কমায় নিয়ে আসবো। এখন 4টা অপশনই তো টেস্ট করার আমার সময় নেই, তো আইসোমার হবেই না, কারণ জানি এগুলা নর্মাল যৌগ, তো আইসোমার আগেই বাদ। আইসোটোপ যেহেতু হচ্ছে প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে আইসোটোপও বাদ, বাকি থাকে এই দুইটা। তো এই দুইটা টেস্ট করলাম, দেখলাম যে আইসোবারও হয় না, তার মানে কি আইসোটোন চেক করাই লাগলো না আমার, বুঝতে পারছো? এইভাবে হচ্ছে মানে তোমাদের ওই যে বলে না ডিউতে 36 সেকেন্ড টাইম পাওয়া যায়, এইভাবে হচ্ছে টাইম ইউটিলাইজ করা যায়, বুঝতে পারছো? তো ঠিক আছে, আমরা হচ্ছে এই টাইপের কোশ্চেন আসতে পারে। তারপর আরও কিছু তোমাদের হচ্ছে আইসো ইলেকট্রনিকের কয়েকটা জিনিস দেখাই দিই। মনে করো সোডিয়াম প্লাস, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে ফ্লোরিন মাইনাস, তারপর হচ্ছে অক্সিজেন 2 মাইনাস, তারপর হচ্ছে নাইট্রোজেন 3 মাইনাস। দেখো তো সবগুলোতে সোডিয়াম প্লাসে 10টা ইলেকট্রন, নিয়নে 10টা ইলেকট্রন, ফ্লোরিনে 10টা ইলেকট্রন, অক্সিজেনেও 10টা ইলেকট্রন, নাইট্রোজেনেও 10টা ইলেকট্রন, নাইট্রোজেন 3 মাইনাস। তো এরা হচ্ছে সবগুলা আইসো ইলেকট্রনিক। এখন একটা কোশ্চেন আসে যে কাদের ধর্মে মিল বেশি। এই যে 4টা জিনিস আমরা পড়লাম, তো কাদের ধর্মে মিল বেশি, বলো তো কাদের ধর্মে মিল বেশি? অবভিয়াসলি তোমার আইসোটোপের ধর্মে মিল বেশি। কোশ্চেনটা হচ্ছে কাদের ধর্মে মিল বেশি। তো অবভিয়াসলি আইসোটোপদের মিল বেশি হবে, কারণ দেখো ওরা ছিল হচ্ছে সেম অ্যাটমে। তো সেম অ্যাটম, যেমন মনে করো সোডিয়াম 1123 আর সোডিয়াম 1124, দুইটাই সোডিয়াম। আর যদি আইসোটোপের বাইরে তুমি চলে যাও, দেখবা একটা সোডিয়াম হবে আর একটা ম্যাগনেসিয়াম হবে, বা একটা অন্য কিছু হবে আর একটা অন্য কিছু হবে। তো দুইটার ধর্মে একটু হলেও বেশি ডিফারেন্স থাকবে এদের তুলনায়, বুঝতে পারছো? ওই জন্যে ধর্মে মিল বেশি হচ্ছে আইসোটোপের। আচ্ছা, আজকে আরেকটা টপিক পড়ায় তোমাদের ছুটি দিয়ে দিব, নাকি না পড়াই? এটা শুরু করলে তো ম্যাথ করাইতে হবে। এটা শুরু করলে তো ম্যাথ করাইতে হবে। আজকের ক্লাস এ পর্যন্তই রাখি। ভর্তুরুটি শুরু করলে ম্যাথ না করাইলে জিনিসটা খাপছাড়া হয়ে যাবে। আজকে আইসোটোপ পর্যন্তই থাকুক। তো তোমরা যারা একটু অর্গানিক কেমিস্ট্রি নিয়ে প্যারায় আসো, জয়েন হয়ে যেতে পারো আমার কোর্সে। তো আর ক্লাস কেমন লাগতেছে একটু জানাইও। আমার গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক থাকবে।
তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। এখন থেকে রেগুলার ভিডিও পাবা। আমি মাঝখানে শীতকালীন ছুটি ছিল তো বাসায় চলে গেছিলাম আর কি, ওই জন্যে ভিডিও দেওয়া হয়নি আর কি। তো পরের দিন তো দেখাই হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।